নদীর পাড়ে উনান জালি, তাহাতে দি ফুলের ডালি, রাধেন বাড়েন নাওয়ের সারেন, পরাণ খানা সাদের ফালি। লেখার থেকেও গান লিখতে বেশি ভালো লাগে। বাংলাদেশে দেখেছি পান্তা ভাত প্রচন্ডভাবে চলে, পয়লা বৈশাখ শুরুর দিন, তো সেই দিন মাছ জামা পরে হাফ প্যান্ট পরে দাদার ভাই দলাদলি করে গিয়ে শাড়ি মহল থেকে প্যাকেট নিয়ে, আচ্ছা এটাই। এবং সেটা কিন্তু বড় ব্যাপার ছিল তখন। আমার পয়লা বৈশাখে নাটক করতাম। আমি যেহেতু ছোটবেলায় নাটক করতাম, একটা নতুন জামা কোনো না কোনো ভাবে হয়ে যেত। ভেসে যায় ভেসে যায় সীমানা ছাড়াই যায়, ভালোবেসেছিল। নমস্কার, বাংলা শুভ নববর্ষের সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। আমি চৈতালি দত্ত, চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্স ইউটিউব চ্যানেলের ফাউন্ডার ডিরেক্টর। আজ আমার চ্যানেলে অনুষ্ঠিত হতে চলেছে গল্প গানে কথায় বৈশাখী আড্ডা। এই আড্ডায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট চিত্র পরিচালক দেবালয় ভট্টাচার্য, জনপ্রিয় সুরকার অমিত চট্টোপাধ্যায় এবং এই সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইক্ষিতা মুখোপাধ্যায়। আপনারা আমার সঙ্গে থাকুন। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেক কাজের মধ্যে ব্যস্ত, তবুও আজকে আমার চ্যানেলে বৈশাখী আড্ডায় তোমরা আজকে এসেছো। আগে বলো তোমরা কেমন আছো সবাই? খুব ভালো আছি, কাজকর্ম চলছে। কিছুদিন আগেই দেবালয় তোমার ওয়েব সিরিজ মন্টু পাইলট সিজন 3 রিলিজ করেছে। টান উত্তেজনায় ভরপুর। দর্শকদের থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছ? খুব ভালো করেছে, গানগুলো খুব ভালো করেছে, যাই জন্য আমি খুবই খুশি আর কি। কারণ মন্টু পাইলটের গান একটা বড় ব্যাপার। সিরিজটা তো খুব ভালো ওয়ার্ক করেছে এবং গানগুলো যে লোকে শুনছে এটা আমার খুব একটা বড় পাওয়া। মন্টু পাইলট সিজন 4 কি হবে? আপাতত নয়, একটু গ্যাপ দেওয়া দরকার এখন মনে হয়। যখন এই থ্রিলার ধর্মী একটি ওয়েব সিরিজ শুরু করেছিলে, কি ধরনের চিন্তাভাবনা তোমার মাথায় কাজ করেছিল? আসলে মন্টু পাইলট কখনোই আমরা ভাবিনি যে একটা এরকম ব্র্যান্ড হয়ে যাবে। শুরু করেছিলাম জাস্ট করবো বলেই, যে একটা প্যাশনেট লাভ স্টোরি বলতে চাই, একটা শহরের আন্ডারবেলির গল্প, একজন আন্ডার ডগের গল্প, সেটা অনেকদিন ধরে বলতে চাইতাম। তো সেটা বলি, তখন কিন্তু ওয়েব সিরিজ হিসেবে দেখতে গেলে এটা এক্সপেরিমেন্টই ছিল একটা, যেরকম একটা ক্যারেক্টার নিয়ে একটা নিষিদ্ধ পল্লীর গল্প, সেটা কেউ জানতো না ওয়ার্ক করবে কিনা, বাট সামহাউ ক্লিক। তোমার ছবিগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছে, ঠিক একইভাবে ওয়েব সিরিজ, ধরো দুপুর ঠাকুরপো বলো, চরিত্রহীন বলো, হিন্দু বলো, ভাতের হোটেল বলো, প্রতিটা ওয়েব সিরিজ কিন্তু ভীষণ জনপ্রিয়। তা এই জনপ্রিয়তার পেছনে পরিচালক হিসাবে তোমার চিন্তা ভাবনাটা ঠিক কিরকম ছিল? তো আমার মনে হয় আমার ওয়েব সিরিজ বেশি জনপ্রিয়, আর ছবিগুলো না অনেক অডিয়েন্সটা একটা পার্টিকুলার অডিয়েন্স আমার ছবিগুলো দেখে। ছবিগুলো কিন্তু খুব মাস অ্যাপিল যে করেছে এরকম নয়। আমার ছবিগুলো একটা কিছু সেকশনের খুব ভালো লাগে, কিন্তু ওয়েব সিরিজ অনেক বেশি জনপ্রিয়। কারণ আমি ওয়েব সিরিজ যখন করি আমি সেইভাবেই ভেবে করি যে এটা একটা তার অডিয়েন্স বেসটা অনেক বড় ধরেই করি। এবং ভাবনা চিন্তা বলতে সত্যি বলতে কি যে আমার মনে হয় যে ওয়েব সিরিজে অনেক গল্প আমরা বলতে পারি যেগুলো সিনেমায় বলতে পারি না, সেগুলো আমি আমার ওয়েব সিরিজে বলি। সেটাই বোধহয় মূল একটা জায়গা থাকে। মন্টু পাইলটের কথাই যখন বলছি, এই মন্টু পাইলটের কম্পোজার যিনি, তিনি হলেন আমাদের অমিত চট্টোপাধ্যায়, অমিত। এবং অমিত, তোমাকে আমি জিজ্ঞাসা করবো, তুমি তো এই সময় জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক, খুব ভালো ভালো ছবিতে যেমন তোমাকে কম্পোজার হিসেবে আমরা পাই, আবার ডিজিএম হিসেবেও তোমাকে আমরা পেয়েছি।
যখন তুমি এই মন্টু পাইলটের মতো এরকম থ্রিলার ধর্মী একটি ওয়েব সিরিজ করেছো, কি ধরনের কম্পোজিশনে কি ধরনের চিন্তা ভাবনা মাথায় কাজ করেছে? দেখো মন্টু পাইলট আমার গানগুলো ভীষণ সুন্দর, গানগুলো প্রতিটা Thank you. সিরিজের। মন্টু পাইলট দেখো আমার কাছে মন্টু পাইলট খুবই স্পেশাল। আমার যাবতীয় যতটুকু আমার পরিচিতি হয়েছে তার কারণ, এবং আমি কাজও শুরু করি একদম যখন, সেটা মন্টু পাইলট দিয়ে। তো মন্টু পাইলটের গানে এবার আমার সঙ্গে দেবালয়দার কাজের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা অবশ্যই অনেক সবার ভাল লাগে, এটা মানে সেটা খুবই ভালো জিনিস। আর সেই প্যাটার্নটাই না আমি বলছি যে মানে আমি এরম নয় যে সেটা খুব ভেবে চিন্তে করা, যা ভাবনা সেটা পুরোটাই দেবালয়দা ভাবে। আমার যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে যে আমি দেবালয়দার যে ইম্যাজিনেশন বা যে চাহিদা সেইটার কতটা কাছাকাছি আমি নিয়ে যেতে পারছি। হ্যাঁ মানে আমি এরকম বলবো না যে বিশাল আমি ভেবে চিন্তে করি। আর আমি কোনোদিনই না মিউজিকটা অ্যাকচুয়ালি ওইভাবে আমি করিনি, সত্যি কথা বলতে। মানে অনেকে ভেবে চিন্তে প্রচুর কিছু করে, আমি সত্যি করিনি। আমার যেটা আসে আমি সেটাই করি, সেটাই বেরোয় আর কি। এবং সেইটা যতটা সম্ভব আমি যে যখন আমার একটা প্লাস পয়েন্ট আছে, আমি যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার, আমি কম্পোজ করার সময় গানটাকে দেখতে পাই যে গানটা কীরকম জায়গায় যাবে, বা একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের সময়ও আমি সেইটা বুঝতে পারি যে আমি কি চাই। সেই জিনিসগুলো আমি ইনকর্পোরেট করি এবং তারপর দেখি যে সেই জায়গাটা পৌঁছচ্ছে কিনা। এবার ঈশিতাকে আমি জিজ্ঞাসা করবো, ঈশিতা মন্টু পাইলটের যে সিরিজগুলো চলছে সেখানে তুমি প্লেব্যাক করেছো, তা তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার গাওয়া কোন গানটি বেশি ভালো লাগে? দেখো মন্টু পাইলট 1 যখন হয়েছিল তখন আমি শিখছিলাম, জুনিয়র ছিলাম, আমি গাওয়ার সুযোগ পাইনি। তারপরে ভীষণ পপুলার হলো মন্টু পাইলট সিরিজ এবং গানগুলো, মানে পপুলার বললে ভুল হবে, ভাইরাল হলো সিরিজটাও গানগুলো। মন্টু পাইলট 2তেও আমি গাওয়ার সুযোগ পেয়েছিলাম, খুবই এক্সাইটিং। মানে দেবালয়দার সাথে কাজ করা আমার কাছে প্রত্যেকবারই খুব এক্সাইটিং। মানে দেবালয়দার সাথে আমার প্রথম বড় সিনেমা হচ্ছে ড্রাকুলা স্যার। দেবালয়দা আমার প্রথমবার সিনেমাতে সুযোগ দেয়, মানে বড় মাপের সিনেমা। এবং তারপর থেকে যতবারই দেবালয়দার সাথে কাজ করেছি, দেবালয়দার সাথে কাজ করলে না নিজেকে না এক্সপ্লোর করা যায়। যেরকম ইন্দুবালা ভাতের হোটেলের সময় আমি প্রথমবার ফোক গাই, একদমই হ্যাঁ, তো সেরকম মন্টু পাইলট 2তেও যেরকম কাজ করে দারুণ লেগেছিল, মন্টু পাইলট 3তেও যে গানটা আমি গেয়েছি, গানগুলো তো ভীষণই ভালো, সে কথা তো আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি যে মন্টু পাইলট 3তে একটা গান গেয়েছি, এটা আমার কাছে খুবই এক্সাইটিং এবং অনেক কিছু শেখা যায়, শুধু দেবালয়দার সাথে না। অমিত চ্যাটার্জি মানে আমার হাজব্যান্ড হতে পারে, কিন্তু যেহেতু উনি একজন মিউজিক ডিরেক্টর এবং এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, আমার থেকে মানে কাজের দিক দিয়ে অনেক সিনিয়র, তো আমি প্রত্যেক সময় শিখি, আমি শিখতেই থাকি। তো আমার কাছে মন্টু পাইলট বলো বা যে কোনো দেবালয়দার কাজ বলো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং। যেহেতু আমাদের এটা বৈশাখী আড্ডা, স্বাভাবিকভাবে এখানে গল্প, খাওয়া দাওয়া, গান, সিনেমা সবটাই উঠে আসবে আমাদের সময়সীমার মধ্যে আর কি। তা তুমি যেহেতু কনসার্ট করো, তা এই বছরে কি তোমার প্রোগ্রাম আছে পয়লা বৈশাখে? এই বছরে পয়লা বৈশাখে এখন অবধি আমি ফ্রি আছি, আমি জানি না ফ্রি থাকবো কিনা, তো এখন অবধি ফ্রি আছি। যখন তুমি কনসার্ট করতে যাও, বিশেষ করে পয়লা বৈশাখের ক্ষেত্রে, শ্রোতারা কী ধরনের তোমার গান শুনতে পছন্দ করে, বা তুমি কোন গানটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করো? দেখো পয়লা বৈশাখ হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠান হোক বা কনসার্ট হোক, আমি জেনারেলি বাংলা গান দিয়েই শুরু করি। এবং আমার যেহেতু নিজের বেশ কয়েকটা গান রয়েছে, তার মধ্যে কিছু জনপ্রিয়তা লাভ করেছে, তো আমি চেষ্টা করি সেই গানগুলো রাখার আমার কনসার্টের সেট লিস্টে। এবং পয়লা বৈশাখের ক্ষেত্রে দেখো মানুষ আমার মনে হয় বাংলা গান শুনতে চায়, এবং বাংলা গান ভালো হচ্ছে না তা নয়, অনেক বাংলা গান অনেক ভালো হচ্ছে। তো মানুষ বাংলা গান শুনতে চায়, মানুষের কাছে পৌঁছতে হবে, না হলে তো হবে না। তোমার তো হিট গান পয়লা বৈশাখ কেন্দ্রিক তো রয়েছে, হ্যাঁ যদি এক কলি আমরা শুনতে পাই। আচ্ছা আমি আলাপ করে দিই, আমার সাথে রয়েছে নিলয়, ও আমার সাথে আজকে গিটারে অ্যাকম্পানি করবে। আমি যে গানটা গাইবো সেটা পয়লা বৈশাখের গান,
গানটা রিলিজ করেছিল 2019 সালে আশা অডিও থেকে। তখন মহুয়াদি ছিলেন আমাদের সাথে, ফর্চুনেটলি তখন ছিলেন, এবং এই গানটার রেকর্ডিং উনি ছিলেন, ভিডিও শুটে উনি ছিলেন, খুবই আমরা আনন্দ করেছিলাম। গানটাকে শুনে। সুরকার কে ছিলেন গানে? শোভন গাঙ্গুলির সুর, আমার খেলে ছিল দেবর্ষিদার লেখা। দেবর্ষীর লেখা ছিল। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারই হাত ছুঁয়ে রেখে আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকে, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। বাহ, খুব অমিত চট্টোপাধ্যায় একজন সুরকার, এবং তুমি অমিত চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গাও। তা একসঙ্গে কখনো কনসার্ট করেছো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে? না না না, আমরা কনসার্ট করিনি, ইভেন আমার কনসার্টে ও যায় না। মানে এটা আমাদের একটা কি বলবো, কি বলা যায় এটাকে, না জানি না। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে ওর সাধারণত যে মিউজিশিয়ানরা থাকে তার সঙ্গে, তারা যেহেতু আমাকে একটু অন্যভাবে দেখে, ইভেন ও একটু Actually, অন্যভাবে ওকে একটু দেখে। ভয় পায়। আমি গেলে সেইটায় যদি ডিস্টার্ব হয়, আমি গেলে একটু যদি কনশাস হয়ে যায়, সেই জন্যই আমি ওটায় যাই না। কিন্তু সব মানে আমার লাস্ট যে কনসার্টটা ছিল একটা উৎসবে, সেটা লাইভ অ্যাকচুয়ালি দেখাচ্ছিল, পুরোটা শুনেছি। হ্যাঁ। তো, মানে সেই সবগুলো রয়েছে, বাট ওইটা আমাদের একটা বোঝাপড়া। আমাদের বাড়ির লোকেরা বলে কেন কেন যাবে না, কেন যাবে না, আমরা বলি কুল আমরা ওটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এবছরে পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো তুমি ভিন্ন স্বাদের গান কম্পোজ করছো বা রিলিজ হবে কোনো গান তোমার? দেখো, এই গানটা তো মানে অচেনা বৈশাখ প্রথম স্টার্ট করেছিলাম, আমি স্টার্ট করেছিলাম আশা অডিওর সাথে। তারপরও হয়েছে আমাদের এরকম, আমরা করতাম কালেকটিভ কিছু সিঙ্গারদের নিয়ে করতাম। এবারে এখনো পর্যন্ত ভাবিনি, কিন্তু এবার ইচ্ছা করছে। এই এক্ষুনি আমার জাস্ট ইচ্ছা হলো যে এবারে পয়লা বৈশাখে একটা কিছু করবো। আমি সেটা এখনো ভাবিনি কি করবো। যদি দেবালয় একটা লিখে দেয় পয়লা বৈশাখের গান, তাহলে করবো। দেবালয় তো শুধুমাত্র একজন গুণী পরিচালক নন, খুব ভালো Yes. একজন গীতিকার। তা দেবালয়ের কাছে আমার প্রশ্ন, দেবালয় যখন নাকি তুমি গানের কথা লেখো, তখন চিন্তা ভাবনাটা কিভাবে কাজ করে? দেখো, আমার গান লিখতে খুব ভালো লাগে। মানে আমি বলবো আমার স্ক্রিপ্ট লেখার থেকেও গান লিখতে বেশি ভালো লাগে, কারণ গানটা একটা খুব মন থেকে লিখি। তবে মোটামুটি মাথায় থাকে, আমি জানি না, আমি নিজেকে দক্ষ লিরিসিস্ট মনে করি না। আমি লিখি হচ্ছে গল্পটা আমার মাথায় ঘুরছে, তবে গল্পটার মধ্যে আছি, সেখান থেকেই সিচুয়েশনগুলো থেকে গান বেরিয়ে আসে। তো ওগুলো নিয়ে ভাবতে ভাবতে ওর মধ্যে থাকতে থাকতে ওর থেকেই গান বেরিয়ে আসে। যে কারণে আমি কিন্তু আলাদা আলাদা লিখি না, আমি জেনারেলি কোনো একটা গল্প ধরে লিখি, বা আমার সিরিজ বা ছবির ক্যারেক্টার বা সিচুয়েশন ধরে লিখি।
এক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমাকে করব, তুমি তো বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা করো, ওয়েব সিরিজ করো, এমনকি থ্রিলারও থাকে। আবার খাবারের কথা যদি বলি, ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর উপন্যাসে তুমি ওনার লেখা উপন্যাস অবলম্বনে অনুপ্রাণিত হয়ে তুমি ইন্দুবালা ভাতের হোটেল করেছো। যখন ইন্দুবালা ভাতের হোটেল তুমি পরিচালনা করলে এবং যে নান্দনিক খাবারের দিকটা তুলে ধরেছো বিভিন্ন মেনুর মাধ্যমে, সেখানে পয়লা বৈশাখের কোনো মেনু দ্বারা কি তুমি ইন্সপায়ার্ড হয়েছিলে, যেটা আমাদের মা মাসি বা ঠাকুমা আমাদের বাড়িতে আমরা খেয়েছি? না, আসলে ওইখানে মেনুগুলো সব গল্প থেকেই এসেছিল। আর পয়লা বৈশাখে আলাদা করে আমাদের কি হয়, কিছু হয় খাবার দিয়ে আমাদের পয়লা বৈশাখে খুব একটা বোধহয় খাবারের সঙ্গে খুব একটা ডিরেক্ট যোগাযোগ নেই পয়লা বৈশাখে, তাই না? আমি জানি না, এটা প্রত্যেকের নিজস্ব জায়গা। তো পয়লা বৈশাখের সঙ্গে খাবারের খুব একটা যোগ আমাদের কিন্তু নেই। মোটামুটি পয়লা বৈশাখটা বাঙালিদের হালখাতা খেতে যাওয়াটাই, হালখাতা একটা গিয়ে প্যাকেটটা নিয়ে না। আমার দেখো, আমার পয়লা বৈশাখে না একটা মানে এখনো সেটা আছে। আমি পয়লা বৈশাখটায় ছোটবেলায় যেটা হতো সেটা হচ্ছে যে চাইতাম যে একটু মাংস টাংস খেতে আর কি। তো ওরকম কোনো ইয়ে নেই, কিন্তু হ্যাঁ মানে ইচ্ছা তো হতো। কিন্তু আমার মা ইভেন এখন আমার ইচ্ছা করে যে, আমি দেখেছি বাংলাদেশে দেখেছি পান্তা ভাত প্রচণ্ডভাবে চলে ওই সময়। পয়লা বৈশাখে, হ্যাঁ পয়লা বৈশাখে পুরো একদম সব জায়গায় এটা প্রচণ্ড ফেমাস। তো আমি মাকে বলি, কিন্তু আমার মা না পুরো স্টেডি যে পয়লা বৈশাখ শুরুর দিন, তো সেই দিন মাছ হবে, তার থেকে নিচেও যাব না, তার থেকে ওপরেও যাব না, কিন্তু মাছ হবে, কারণ বছরের শুরু। এইটা আমার পয়লা বৈশাখের ছোটবেলা, মানে এক একজন এক এক ভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করে এবং আর পয়লা বৈশাখে যে পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি হালখাতাটা হতো না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার ইয়ে হতো, আর একটা করে ওই মিষ্টির বক্স আসতো, এইটাই হতো। হালখাতাটা যদিও আর একটু পরে বোধহয় অক্ষয় তৃতীয়া ওই সময়। ও আচ্ছা, হ্যাঁ। মানে তোমাদের তিনজনকে প্রশ্ন করছি, যখন অমিত শৈশবের কথা বললে আর কি, ছেলেবেলার কথা উঠলো, তোমাদের পয়লা বৈশাখের শৈশবের স্মৃতি কেমন? কোনো মজার ঘটনা থাকতে পারে? আমার কোনো কিছু নেই। মানে আমাদের পাশে এক আত্মীয় শাড়ির দোকান ছিল, সেখানে যেতাম, মানে আমাদের আত্মীয় আর কি, জেঠিমা, ওটা ছিল, যেতাম এবং প্যাকেট পেতাম, মিষ্টির প্যাকেট। মিষ্টির মধ্যে হয়তো একটা নোনতাও আছে, হ্যাঁ, প্যাকেট পেতাম। সেটা খুব এক্সাইটমেন্টের জায়গা ছিল। আর কোল্ড ড্রিঙ্কসটা পেত? কোল্ড ড্রিঙ্কসটাও একাধিকবার কোল্ড ড্রিঙ্কসও হতো বোধ হয়, ওটা অনেক খুব এক্সাইটেড। কোল্ড ড্রিঙ্ক হতো, আচ্ছা মনে হয় পড়ছে হতো। আচ্ছা। এবং একটা নতুন জামা হতো, এটা মনে আছে, নতুন জামা পরে হাফ প্যান্ট পরে দাদার ভাই দাদাদারি করে গিয়ে শাড়ি মহল থেকে প্যাকেট নিয়ে, আচ্ছা এটাই। এবং সেটা কিন্তু বড় ব্যাপার ছিল তখন একটা। এটাই বড় ব্যাপার ছিল। আমার পয়লা বৈশাখে নাটক, আমি যেহেতু ছোটবেলায় নাটক করতাম, এখনো করিস? তো নাটক থাকতো, নাটক হতো, আমাদের নাটক হতো। আর না পাড়ায় না, আমি থিয়েটার করতাম। তো আমাদের ওখানে উৎপল দত্ত মঞ্চ, আমি রাজপুরে যেহেতু বড় হওয়া, উৎপল দত্ত মঞ্চ ছিল, তো নাটক হতো। প্লাস তার আগে আমার যদি আর একটু ছোটবেলা বলি, তখন আমি গীতিনাট্যও করেছি। আমি ছোটবেলা থেকে এইসব করেছি। শৈশবে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন কোনো স্মৃতি আছে যেটাকে তুমি এখনো মিস করো? দেখো, আমার ছোটবেলাটা যে জায়গায় কেটেছে, যেরকম ছিল রাজপুর সোনারপুরটা সেই সময়, সেইটাকে তো আমি এখনো মিস করি। সেটা হচ্ছে প্রকৃতিগত দিক দিয়ে এত গাছ, এত মাঠ, খোলা জায়গা, সেইটা আমাকে এখনো ফিরে যেতে ইচ্ছা করে। এটা ছাড়া বাকি দেখো, আমার শৈশবটা খুবই স্ট্রাগলে কেটেছে। মানে আমি খুবই স্ট্রাগল করেছি আমার মাকে নিয়ে, মানে আমি আর আমার মা। তো সেই হিসেবে আমার অন্য কিছু না, শুধু ওই প্রকৃতিগত দিক দিয়ে একটা অবশ্যই সেইটা এখন পাই না, সেইটা এই শহরে খুব মিসিং বলে মনে হয়। সেটা কি বলবে পয়লা বৈশাখে ছোটবেলা? আমার পয়লা বৈশাখ মানে হচ্ছে সারা বছর তুমি যা যা করতে চাও সেগুলো পয়লা বৈশাখে করতেই হবে আর কি। তো আমার মনে হচ্ছে সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান করতে হবে, একটা নতুন জামা কোনো না কোনোভাবে হয়ে যেত। ছোটবেলায় অত ল্যাভিশনেস ছিল না, কিন্তু
নয় দিদা দিত একটা জামা, বা বাবা দিত, বা কোনো একজন আত্মীয় হয়তো দিত। তো একটা নতুন জামা কোনো না কোনোভাবে হতো, এবং তারপর তাড়াতাড়ি স্নান করে পড়তে বসা, একটু রেওয়াজ করা, সেদিন আর কোনো দুষ্টুমি না, তাড়াতাড়ি খেয়ে নেওয়া, এবং একটু বড় হওয়ার পর স্কুলে অনুষ্ঠান থাকতো, পয়লা বৈশাখে স্কুলে অনুষ্ঠান থাকতো। ওইটা আমি খুব মিস করি, মানে স্কুলের দিনগুলো। আমি অ্যাকচুয়ালি কলেজ ডেজ মিস করি না, ইউনিভার্সিটি ডেজও মিস করি না, আমি স্কুল ডেজ প্রচণ্ড মিস করি, হয়তো সবাই মিস করে। আমি করি না, একদমই করি না, খুবই কষ্ট করে। আমি খুব মিস করি, এবং বিশেষ করে এই অনুষ্ঠানের দিনগুলো এত মজা হতো, এত আনন্দ হতো। তখন কি গান গাইতে? গান গাইতাম, নাচ করতাম, এবং মানে মেতে থাকতাম, খুব খুব আনন্দ হতো। তাহলে তোমার কণ্ঠে আরেকটা গান শুনি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। এটার একটা পোর্শন রিতম সেনের লেখা, হ্যাঁ। তো দুজনেই গীতিকার। গানটা আমি গাইছি, গানটা আমার মনে হয় ভালো জমবে আমাদের এই পরিবেশের সাথে। রিতম তো এই সময় খুব ভালো ভালো গান দিচ্ছে। রিতম, এই গানটা আসল ওইটা ওই গিয়েছে, দুটো লাইন রিতমের ওই দুটো লাইনই। এবং ঈশিতার কণ্ঠে একদম অন্যরকম একটা লোকগীতি। আরে আমি তো বুঝছি, অমিত পাঠিয়েছে এবং আমরা যখন শুটিং চলছে আমি চালিয়েছি, শুভশ্রী জিজ্ঞেস করছে গানটা কে গেয়েছে, প্রচণ্ড পছন্দের গান এটা। আমি বলছি কোনো নতুন মেয়ে গেয়েছে, না তুমি বলছো বাংলাদেশের বাংলাদেশের একটা মেয়ে গেয়েছে, আমার কোথা থেকে মনে হয়েছে। পরে আমি শুনলাম ও গেয়েছে, আমি বুঝতেই পারিনি ও গেয়েছে। কোনটাই আলাদা। ও খুব ভার্সেটাইল। একজন পরিচালক হিসেবে তোমাকে জিজ্ঞাসা করব, একটা সময় বাংলা সিনেমা পয়লা বৈশাখে রিলিজ করতো, ছবির মহরত হতো, নতুন বাংলা গান আসতো। তোমার কোনো অভিজ্ঞতা আছে? তোমার কোনো ছবি রিলিজ করেছে বা মহরত হয়েছে? পয়লা বৈশাখে কিছু হয়নি না। বিদায় ব্যোমকেশ, বিদায় বৈশাখ পয়লা বৈশাখ হয়েছিল, আমার মনে হয় বিদায় ব্যোমকেশ পয়লা বৈশাখে হয়েছিল। আমি ভুলে গেছি। হ্যাঁ, বিদায় ব্যোমকেশ বোধহয় পয়লা বৈশাখে হয়েছিল তোমার, এপ্রিলের মিড আমি এপ্রিল। ভুলে যাই, বিদায় ব্যোমকেশ সম্ভবত পয়লা বৈশাখে হয়েছিল। বলতে পারি সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল, মনে আছে কিছু? না। পয়লা বৈশাখ নিয়ে না আমার খুব একটা আলাদা করে কোনো নস্টালজিয়া খুব একটা নেই আর কি। এবং এখন যেটা হয়েছে, আসলে মাঝখানে 10 বছর হয়তো কলকাতার বাইরে ছিলাম, বম্বেতে ছিলাম, সেসব কারণেই আপনার থেকে একটু বোধহয় দূরত্ব এসে গেছে। তুমি পয়লা বৈশাখের জন্য ডেকেছো বলে পাঞ্জাবি পরে এসেছি, এইটা এনজয়। আজকে বুঝতে পারছি হ্যাঁ পয়লা বৈশাখ। হ্যাঁ, আজকে আমি এনজয় এটা করছি। কিন্তু ঠিক, এটা এনজয় করছি আমরা। পয়লা বৈশাখের দিন কাটাও কিভাবে? ওরকম কিছু থাকে না। পরিবারের সাথে কি করি করে? না। দেখো আমি ওই পারিবারিক লোক, হ্যাঁ, কাজকর্ম শেষ করে বাড়িতেই থাকি। তবে ওই হয়তো আমার ওয়াইফ বেখলা বললো কিছু, হয়তো বললো মাংস নিয়ে এসো, রান্নাবান্না বলো, এইরকম, এই পর্যন্তই আর কি। বা আমার তো, ছেলে এবং ওই দুজনই বাইরে খেতে ভালোবাসে, হয়তো বলতে পারি যে চলো বিকেলবেলা একটু বেরোই, খেতে যাই, বা খাবার আনাই বাড়িতে। আমি তখন বলবো আবার ফের খুব ভিড় হবে, বাড়িতে আনিয়ে নাও খাবার। ওরা ভেবে চিন্তে ওরা ঠিক আছে, তাহলে তাই করি। এইরকম একটা লেভেলেই থাকে ব্যাপারটা আর কি। হ্যাঁ, খুব বেশি হলে আমরা একটু মিট খুব করতে খুব পারি। ভালো ওরা এলো হয়তো, ওরা এলো একটু, আমরা উইদাউট এনি নোটিস চলে যাই দেবালা বাড়ি। ওরা 10টার সময় আমরা আসছি, এরা আসা মানে 2টা অবধি বসে রাখবে। তোমার তিনজনকে একটা প্রশ্ন করছি, যে পয়লা বৈশাখ মানে পাতে এরকম একটা খাবার পেলে খুব ভালো হয় বা মাস্ট, এরকম কিছু আছে তিনজনের মধ্যে? না, না আমার দেখো, আমি তোমাকে বললাম যে আমার পয়লা বৈশাখে আমার ছোটবেলা বলো, আমার এখনো মা এই মাছের কথা বলে, এবং এই মাছটা কিন্তু রেগুলার মাছের ঝোলের মতো হয় না। কিরকম হয় একটু বলো। এটা একটু কালিয়া টাইপের হয়, একটু পেঁয়াজগুলো চেয়ে থাকবে এরকম, একটু গোটা গোটা পেঁয়াজ থাকবে, হ্যাঁ, একটু তোমার তেলটা বেশি থাকবে, রুই মাছের রুই বা কাতলা, যে হ্যাঁ মানে কাটাবো না, হ্যাঁ এইটা একটা হয়, হতো আর কি। আর আমি যদি খুব ভুল না করি, এই সময়টায় যেটা হতো সেটা হচ্ছে, যদিও সেটা আমার বাড়িতে হতো না, আমার মা অনেকবার ট্রাই করেছে কিন্তু আচারগুলো ঠিক করে বানাতে পারতো না, এত শক্ত হতো। আমার পাশের বাড়িতে আমার এক জেঠিমা ছিল, তাকে আমি নাম ধরেই ডাকতাম, চিত্রা বলে, ওই তোমার চালতার আচার করতো। তো সেইটা এই পয়লা বৈশাখের ইয়েতে হয়তো এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, এবং সেখানে গিয়ে বিকেলবেলা পর্যন্ত একটু খেলাম ঠেলাম, এইগুলো আর কি আছে। বাকি এমনি না, মাছটা খুব ইম্পর্টেন্ট। তুমি নিজে কতটা ফুটি? আমি প্রচন্ড ফুটি। রান্না আমার করতে জীবন, পারো?
আমি রান্না করতে পারি। পয়লা বৈশাখে কিছু রান্না করবে এবার, প্ল্যান ট্যান আছে? হ্যাঁ, পয়লা বৈশাখে রান্না করতেই পারি। তাহলে আমাদের দেখে একটু পয়লা বৈশাখটা অ্যাকচুয়ালি আমি রান্নাটা করতে পারবো না বোধহয়, কারণ বললো আমাদের দেখে খাওয়ানো বলতে রান্না করতে। না কারণটা আমি বলি, কারণ হচ্ছে পয়লা বৈশাখটা মা রান্না করবেই আর কি, এবং আমি মার কাছেই খাবো। হ্যাঁ, যেমন পয়লা বৈশাখ স্পেশাল রাত্রিবেলাটা হতে পারে মেবি, হ্যাঁ। রাত্রিবেলা। হ্যাঁ, একদম একদম রাত্রিবেলাটা হতে পারে, কিন্তু আমি রাঁধতে খুবই ভালোবাসি। আমার ওটা মানে গান বানানো ছাড়া আমার অ্যাকচুয়ালি গান বানানোটা আমার খুব বেশি, আমায় স্ট্রাগল করতে হয় গান বানানোতে। ফালতু কথা বলছি। না আমি বলছি খুব সাবলীল ভাবে করে। না সাবলীল ভাবেই করি, কিন্তু গান বানাতে বসা মানে তখন না যেটা হয় সেটা হচ্ছে আমি একটু কম্পিউটারে কাজ করা লোক, যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার, সেইটাই আমি আরো বেশি কমফোর্টেবল। তো কি হয়, যখন গান বানানো চলে ওই সময় প্রায় আমি চেষ্টা করি যে আমার যদি গান বানানো থাকে 3-4টে, আমি সেই সময় না কম্পিউটারে আর বসি না। তো ওই সময়টা হচ্ছে আমার কমফোর্ট জোনের একটু বাইরে। আমার যেটা কমফোর্ট জোন সেটা হচ্ছে আমার কম্পিউটারে বসলে আমার একটা আলাদা আরাম লাগে, আমি মেশিনগুলোতেও প্রাণ পাই, আমার মনে হয় ওরা আমার কথা শোনে আর কি। তো সেইটাই বসতে পারি না ধরো। আর একটা কমফোর্ট জোন হচ্ছে রান্না করা আর খাওয়া। গান বানাতে গেলে আমার খাবারের সঙ্গে একটা কানেকশন থাকবে। আমি ওই সময় ডায়েট করতে পারি না, নয়তো আমার ভালো গানও বেরোয় না, ভালো কাজ হয় না আমি কিন্তু এটা মানে দেখেছি, মানে দেবালয়দাই এরকম বলেছে যে মিক্স ভালো হয়। আমি একটা সুন্দর একটা ধরো লেডি কিনি বা কোনো একটা মিষ্টি খেয়ে নিলাম, আমি বলছি পরের দিন দারুণ একটা মিক্স মাছটা বেরিয়ে। গান কম্পোজিশনের ক্ষেত্রেও তাই, আমার এটা আসে, এটা আমার প্রবলেম। রান্না করতে পারো আগে বলো। দেখো, তুমি আমাকে যাই দেবে আমি তাই রান্না করে দিতে পারবো। ভেজ আমি বেশি ট্রাই করিনি, বাট মাছ, মাংস, চিকেন, মাটন আমি সবই পারি। তোর মাংসের কথা বল। মাটন অসাধারণ একটা মাংস রান্না করে, অসাধারণ। তা সেই রেসিপিটা একটু বলো না, আমরা একটু শুনি। আমার রেসিপি দেখো, আমি যখন শুরু করেছিলাম, আমি আমার টেস্ট অনুযায়ী সেইটার টেস্টটা করার চেষ্টা করতাম। আমি একটু স্পাইসি যেহেতু পছন্দ করি, আমি সেইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম। পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এখন এসে যে জায়গায় থেকেছি, আমি সবসময় অ্যাচিভ করার চেষ্টা করতাম বাড়িতে মা কাকিমারা যে মাংসটা রান্না করে সেইটা কাছাকাছি কতটা আমি যেতে পারছি। তো এখন আমি অ্যাচিভ করে গেছি সেটা, আমি একদম মা কাকিমাদের মতো, এবং যেরকম চাই যেরকম। যেমন দেবালয়দা খুব বেশি ঝাল পছন্দ করে না, দেবালয়দা হলে আমি রান্নাটাকে এমনভাবেই রাখি খুব হালকা ঝাল আসবে। দেবালয়দা তো আসলে আমি একবার প্রচন্ড ঝাল দিয়েছিলাম, দেবালয়দা ঘামাচ্ছে আর খেয়ে যাচ্ছে, এরমও হয়েছে। তো আমি এখন চেষ্টা করি যে ওই বাড়ির মা কাকিমাদের যে মাংসের ঝোলটা হয় সেইটা কাছাকাছি কতটা যেতে পারে। অ্যাচিভ করে ফেলেছে, খুব ভালো। তাহলে এই ক্ষেত্রে তো একটা উল্লেখযোগ্য যে আজকে আমরা যে আড্ডা দিচ্ছি ঠিক বালিগঞ্জ প্লেসে একটা প্রাইভেট রুমে বসে, ওনারাও তো দীর্ঘ বছর ধরে একদম হারিয়ে যাওয়া মা কাকিমা ঠাকুমাদের রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করছেন এবং রান্নাগুলো এখানে সব মেনুতে রেখেছেন। তা এটা তো একটা ভীষণ মানে ভালো একটা মেসেজ হলো। অবশ্যই। তা এবছরে তোমাদের হাজবেন্ড ওয়াইফের প্ল্যান কি আছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে? দেখো, আমরা না সেরকম ভাবে কিছু না প্ল্যান করি না, আমাদের সবকিছু র্যান্ডম হয়। এবার আমাদের একটা প্ল্যান, যেমন আমরা না প্ল্যান থাকে, আমরা সবকিছু প্ল্যান করি, কিন্তু সেটা 2-3 দিনের গ্যাপ করে ফেলি, সেটা অনেক আগে থেকে আমরা প্ল্যান করি না। আমাদের যেটা প্ল্যানিং থাকে, যেটা স্কেডিউল আমার ফোনে থাকে, ওর স্কেডিউল আমার স্কেডিউল, সেটা হচ্ছে কাজে, সেগুলো আমরা অনেক আগে থেকে আমরা প্ল্যান করি। মানে কাজের প্ল্যানটা আমরা অনেক আগে থেকে করি। বাকি ঘুরতে যাওয়া বলো, হঠাৎ করে কোথাও খেতে চলে যাওয়া, সেগুলো খুব র্যান্ডম হয়। একটা প্ল্যান যেমন তোমাকে বললো, ও যে আমরা মামনি মানে আমার শাশুড়ি মার সাথে কাটাবো দুপুরবেলাটা, রাত্রেবেলাটা এখন জানি না। দেবালয়কে আমি জিজ্ঞাসা করবো যে দেবালয়, পয়লা বৈশাখ আসছে, তোমার কোনো ছবি বা ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে বা হবে এরকম কিছু? না, এই মুহূর্তে হচ্ছে না। এখন এই মাসটা লেখালেখি করেই কাটবে। পয়লা বৈশাখটা মোটামুটি লেখালেখির মধ্যেই থাকবো মনে হচ্ছে। এই বছরের প্ল্যানটা কি আছে পয়লা বৈশাখে? এই বছরে কিছু প্ল্যান নেই, বললাম। এবার মনে হচ্ছে লেখালেখি করে কাটবে।
তাই জন্য বাড়িতে থাকবো, তাই জন্য মেখলার কবলে পড়বো। এবার মেখলা যে আমাকে দিয়ে কী করাতে চাইবে সেটা আমার এখনও আইডিয়া নেই। মেঘলা কিন্তু অনুষ্ঠানটা দেখছে, বুঝে বলো। মেঘলাদি খুব সুইট। না না, দেবালয়দার লেখালেখি হোক, কাজ হোক, সব কিছুতে মেঘলাদির একটা বিশাল বড় হ্যাঁ, এবং দেবালয়দা মানে সবার আগে মেঘলাদিকে সেগুলো দেখায়, হ্যাঁ। শোনায়। মেঘলাদি হচ্ছে দেবালয়দা বাড়ি থেকে কাজের বড় সমালোচক। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড বড় সমালোচনা, প্রচন্ড বড় সমালোচক। খারাপ প্রচণ্ড লাগলে বড়। তখনই বলবে না ভালো লাগছে না। এবং শেষ দিন পর্যন্ত বলবে, রিলিজ হওয়ার পরও। হ্যাঁ, এটা ভালো লাগে। এটা ভালো লাগছে না। তুমি আমাদের যাই বলো। বৈশাখী আড্ডাটা তো অনেকটা এগিয়ে চললাম, এবার একটু ঈশিতার গান শুনি। হ্যাঁ, আচ্ছা, আমি মন্টু পাইলট 3 নিয়ে অনেকক্ষণ আমরা কথা বললাম। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। শুরু করেছি মামি চ্যানেলজি আমাদের বৈশাখী আড্ডা শেষের দিকে চলেছে। ঈশিতা, তুমি আরেকটু গান গাও, শ্রোতা বন্ধুরা তোমার গান শোনার জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই। আমি যদি এটা শেষ গান হয় তাহলে আমি ইন্দুবালা হাতের হোটেল থেকে একটা খুব জনপ্রিয় গান, যেটা একটা ভার্সন ইমন্দির গাওয়া এবং আরেকটা ভার্সন আমার গাওয়া,